ইয়াহিয়া খান পরিষ্কার করে বলেছিল যে ৩০ লক্ষ মানুষকে যদি আমরা শেষ করে দিতে পারি, বাকিরা আমাদের হাত থেকে আধার খুঁটে খাবে। কবি নরিমানন্দগুণ জরুলকলে একটা পুকুর ছিল, এখনো আছে, আপনারা গেলে দেখবেন। তার পাশ দিয়ে হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে এরকম দেখেছেন যাদেরকে গুলি করে ফেলে রাখা হয়েছে। এরকম অনেকের বিবরণ আছে। এমনকি আপনারা যদি গোলাম আজমের স্মৃতি কাহিনী পড়েন, স্মৃতিকথা, জীবনে যা দেখেছি সেটা তো আছে। উনি ওনার মগবাজার ওনার পৈতৃক বাড়িতে ছিলেন। 10টা-11টার দিকে ওনার গাড়ি নিয়ে সম্ভবত নিজে চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছিলেন। টিএসসি, রোকেয়া হল, জগন্নাথ হল, কিছু কিছু জায়গায় দেখেছেন। উনি লিখেছেন যে একটি স্বাধীন দেশের সেনাবাহিনী এরকম বর্বরচিত কাজ করতে পারে। এই প্রশ্ন গোলাম আজম লিখেছেন তার আত্মজীবনীতে। সলিমুল্লাহ আলী যারা মারা গিয়েছিলেন, মাত্র 10 জনের লিস্ট পাওয়া যায়। তার মধ্যে 2 জন 25শে মার্চ রাতে নিহত হয়েছিলেন এবং বাকিরা যুদ্ধে গিয়েছেন। নিজামুদ্দিন আজাদ কিংবা অন্যান্যরা যুদ্ধক্ষেত্রে গিয়ে নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কাছে খুব ভালো, এত বছর পরে খুব ভালো একটা তালিকা নেই। আমাদের আজকে যে মূল আলোচ্য বিষয় হচ্ছে অপারেশন সার্চলাইট এবং আমাদের বাংলাদেশের জেনোসাইডের শুরু এবং তারপর থেকে বিস্তৃতি, যেটা সম্পর্কে মূল বক্তা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সামরিক ব্যাকগ্রাউন্ডটা বলেছেন। মূলত লারকানা ষড়যন্ত্র থেকে এটা শুরু হয়েছিল এবং সেটা ওখানে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল, পরে ঢাকায় এসে পরবর্তী পর্যায়ে যখন আলোচনা চলছে, সেই সময় সামরিক কর্মকর্তাদের, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়ে জেনারেল ইয়াহিয়া যে মিটিংটা করেন এবং তারপরে অপারেশন সার্চলাইট শুরু করে 25 মার্চ রাত থেকে শুরু হয়। তো আমাদের মূল দেখার জিনিসটা হচ্ছে সেই জায়গায়, এবং আমরা যে সমস্ত টেক্সটগুলো পরে পেয়েছি এই সংক্রান্ত বিষয়ে জানার জন্যে, বিশেষ করে পাকিস্তানি জেনারেলরা যা লিখেছিলেন, রাউফ ফরমান আলী, জেনারেল খাদিম হোসেন রাজা কিংবা অন্যান্যরা যারা লিখেছেন তাদের টেক্সট, এবং সিদ্দিক সালিক উইটনেস টু সারেন্ডার ইত্যাদিতে অপারেশন সার্চলাইট সম্পর্কে যা লিখেছিলেন, এবং পরবর্তী সময়ে অপারেশন সার্চলাইটে সেই দিন ঢাকা শহর এবং সারা বাংলাদেশে যারা নানাভাবে আক্রান্ত হওয়ার পরে প্রতিরোধ করে তুলেছিলেন, সেই রাতে সঙ্গে সঙ্গে প্রতিরোধ হয়েছিল, সেগুলোর যে বিবরণ, সেগুলো কম বেশি আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্রের বিভিন্ন খণ্ডে সংগৃহীত আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমাকে পরিচালক মহোদয় বলেছিলেন যে আপনি একটু লিগ্যাল সাইটটা একটু ভালো করে দেখে যদি একটু কিছু বলেন ভালো হয়। তো আমি এটা খুঁজতে গিয়ে যেটা দেখলাম যে অপারেশন সার্চলাইট নিয়ে আজ পর্যন্ত কোনো ভালো একটা বই লেখা হয়নি, কোনো একটা আর্টিকেলও আমি পাইনি, যার ভিত্তিতে আমি বলতে পারি যে অপারেশন সার্চলাইট থেকে শুরু হয়েছিল আমাদের জেনোসাইড। আমাদের মূল বক্তা খুব সুন্দর করে বলেছেন যে কি সব পলিটিক্যাল আসপেক্ট থেকে পশ্চিমা শাসকরা, সেনা শাসকরা সিদ্ধান্ত নিয়েছিল যে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটে নির্বাচিত একটি রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করলে তাদের কি কি আশঙ্কা হতে পারে এবং সেটাকে নাৎসাৎ করার জন্য কি কি করতে হতে পারে। আমরা এই পাকিস্তানি জেনারেলদের বিভিন্ন লেখা থেকে পেয়েছি যে একটা মিটিংয়ে ইয়াহিয়া খান পরিষ্কার করে বলেছিল যে ৩০ লক্ষ মানুষকে যদি আমরা শেষ করে দিতে পারি, বাকিরা আমাদের হাত থেকে আধার খুঁটে খাবে। জেনারেলদের নিয়ে যে মিটিংটা হয়েছিল ঢাকায়, ডিটেলসটা আমি সন্তারিকগুলো বলছি না, সেখানে উনি এই কথা বলেছিলেন, যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলেন তার মধ্যে এটা ছিল। এবং সেখানে যেসব আলোচনা হয়েছিল, সে আলোচনার মধ্যে যেটা শ্রদ্ধেয় সাজ্জাদ জহির, কাজী সাজ্জাদ জহির বীর প্রতীক বলেছেন যে কি কি করা হবে, ইনক্লুডিং নারী ধর্ষণ থেকে শুরু করে সবকিছু। সেখানে একজন বাঙালি অফিসার ছিলেন, সম্ভবত তার নাম AIYM মুস্তাক আহমেদ, তিনি এই মিটিংয়ে ছিলেন এবং তিনি সহ্য করতে না পেরে এই মিটিংয়ের এক পর্যায়ে গিয়ে বাথরুমে গিয়ে গুলি করে সুইসাইড করেছেন। খাদিম হোসেন রাজা খুব সুন্দর করে লিখেছেন, দিস ওয়ে উই ডিস্ট্রয় আওয়ার কান্ট্রি। খাদিম হোসেন রাজা এর পরে যারা অপারেশন সার্চলাইট প্ল্যানিং করেছিলেন তাদের মধ্যে 2 জন ছিলেন। 1 নম্বর হচ্ছে রাউফ ফরমান আলী, 2 নম্বর হচ্ছে খাদিম হোসেন রাজা। এরা 2 জনে পরিদর্শন করেছিলেন এবং রাউফ ফরমান আলী করেছিলেন ঢাকা শহরের প্ল্যানিংটা, ঢাকা শহরে কোথায় 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 কখন কখন কিভাবে অ্যাটাক করতে হবে সেগুলো। 2 নম্বরে হচ্ছে সারা দেশেরটা খাদিম হোসেন রাজা করেছিলেন। এবং খাদিম হোসেন রাজার যে বই,
স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি। সেখানে শেষে এই অপারেশন সার্চলাইটের হাতে লেখা যে ওনার খসড়াটা সেটা আছে, এবং সেখানে খুব সুন্দর করে প্ল্যানগুলো বলা আছে। তো আমাদের ব্যর্থতা হচ্ছে এই জায়গাটায় যে আমরা 25শে মার্চ রাতে যা ঘটেছিল, 26শে মার্চ পুরো সময়টা কারফিউ ছিল, কেউ বেরোতে পারেনি। 27শে মার্চ যখন কারফিউ তুলে নেওয়া হলো, অবরুদ্ধ মানুষগুলো তাদের আত্মীয় স্বজনকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি শুরু করেছিলেন। এমনকি আপনারা যদি গোলাম আজমের স্মৃতি কাহিনী পড়েন, স্মৃতিকথা, জীবনে যা দেখেছি সেটা তো আছে। উনি ওনার মগবাজার ওনার পৈতৃক বাড়িতে ছিলেন। 10টা-11টার দিকে ওনার গাড়ি নিয়ে সম্ভবত নিজে চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসেছিলেন। টিএসসি, রোকেয়া হল, জগন্নাথ হল, কিছু কিছু জায়গায় দেখেছেন। উনি লিখেছেন যে একটি স্বাধীন দেশের সেনাবাহিনী এরকম বর্বরচিত কাজ করতে পারে, এই প্রশ্ন গোলাম আজম লিখেছেন তার আত্মজীবনীতে। একইভাবে এরকম অসংখ্য বিবরণ আমরা পাই। জগন্নাথ হলে যে জেনোসাইড হয়েছে সেই রাতে, গোবিন্দচন্দ্র দেব থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে সেদিন গণভাবে, তার অনেক ডকুমেন্টেশন আছে। আমাদের প্রফেসর নুরুল্লাহ বুয়েটের ছিলেন, তিনি ভিডিও করেছেন। জগন্নাথ হলের অনেকের লিস্ট আপ হয়েছে, কিন্তু এখনো কিছু চলছে, অসম্পূর্ণ। কিন্তু অন্য হলগুলোতে এরপরে অ্যাটাক হয়েছিল সলিমুল্লাহ হলে, আমি ওই হলের ছাত্র ছিলাম অবশ্য অনেক পরে। আবার জহুরুল হক হল, যেটাকে ইকবাল হল বললেন, আমাদের অজয় দা খুব সুন্দর করে সব বর্ণনা দিয়ে গেছেন। ইকবাল হলে কিরকম মানুষ মারা হয়েছে, কিরকম হত্যা করা হয়েছে তার কোনো বিবরণ নাই। কবি নির্মলেন্দু গুণ সেদিন ওই দিক দিয়ে, পরদিন 27 তারিখ বা 28 তারিখ দিয়ে ওই দিক দিয়ে যাওয়ার সময় জহুরুল হক হলে একটা পুকুর ছিল, এখনো আছে, আপনারা গেলে দেখবেন। তার পাশ দিয়ে হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে এরকম দেখেছেন যাদেরকে গুলি করে ফেলে রাখা হয়েছে। উনি পরে কেরানীগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছেন। এরকম অনেকের বিবরণ আছে যারা 27 তারিখ 25শে মার্চ রাতে যে অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল সেটার প্রত্যক্ষদর্শী ছিলেন, তার ফলাফলে প্রত্যক্ষদর্শী ছিলেন। আমরা সেগুলোকে খুব ভালো করে ডকুমেন্টেশন করিনি। আজকে সকালে একজনের সাথে আমার কথা হয়েছিল, আমি সলিমুল্লাহ হলের গণহত্যা নিয়ে কাজ করছি। সলিমুল্লাহ হলে যারা মারা গিয়েছিলেন মাত্র 10 জনের লিস্ট পাওয়া যায়, তার মধ্যে 2 জন 25শে মার্চ রাতে নিহত হয়েছিলেন, এবং বাকিরা যুদ্ধে গিয়েছেন। নিজামুদ্দিন আজাদ কিংবা অন্যান্যরা যুদ্ধক্ষেত্রে গিয়ে নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কাছে খুব ভালো, এত বছর পরে খুব ভালো একটা তালিকা নেই। সলিমুল্লাহ হলের যার সাথে আমি কথা বলেছি আজকে সকালে, তিনি প্রফেসর আব্দুল মতিন স্যার, হয়তো চেনেন, ম্যাথমেটিক্সের, এবং ওনার সাথে ওনারা 5 জন ম্যাথমেটিক্সের স্টুডেন্ট তখন এসএম হলে ছিলেন, থাকতেন। তাদের মধ্যে একজন শহীদ হয়েছেন 25শে মার্চ রাতে, 2 জন শহীদ হয়েছিলেন। একজনের পরিচয় আমরা খুঁজে পেয়েছি, যিনি শহীদ হয়েছিলেন তার নাম লুৎফুল আজিম। ম্যাথমেটিক্সে পড়তেন, উনি ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন। ওনার এই বন্ধু, যার কথা আমি বলছি, যার সাথে আজকে আমার কথা হয়েছে, প্রফেসর মতিন, উনি টিউশনি করে জীবন যাপন করতেন। 25শে মার্চ রাতে উনি তেজগাঁতে টিউশনি করতে গেছেন, এবং টিউশনি শেষ করে 9টার দিকে যখন তেজগাঁ থানার সামনে দিয়ে আসছেন তখন পুলিশ তাকে ধরেছে। তুমি কি এবং কোথায় যাচ্ছ? তুমি বললেন যে আমি এসএম হলের ছাত্র, আমি হলে ফিরে যাচ্ছি, টিউশনিতে ছিলাম, এখন হলে যাবো। তুমি বলছেন যে তুমি হলে যেও না, আজকে রাতে হলে থাকাটা ঠিক হবে না, সমস্যা হতে পারে, তুমি অন্য কোথাও গিয়ে থাকো। তো ওনার অন্য কোথাও জায়গা ছিল না। ওনার এক বন্ধু ছিলেন যার বাবা এমপি ছিলেন সন্দ্বীপের, ওনাদের বাসা ছিল কলাবাগানে। তিনি এলেন, এসে দেখলেন যে ওনার বন্ধুরা এরা সবাই মিলে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। তো উনিও ব্যারিকেডে অংশগ্রহণ করলেন, এবং রাতে যখন ঘুমাতে গেলেন 12টার দিকে, তারপরে তো অপারেশন সার্চলাইট শুরু হয়ে গেল, এবং সারা রাত ওনারা রাতে দেখলেন সারাদিন ওনার পরের দিন আটক ছিলেন, এবং 27 তারিখ সকালে উনি এসএম হলে গেছেন ওনার বন্ধুদের খোঁজ খবর নেওয়ার জন্য এবং ওনার বই পুস্তকগুলো নিয়ে আসার জন্য। উনি যখন যান, ব্রিটিশ কাউন্সিলের সামনে দিয়ে ওদিক দিয়ে এসএম হলে ঢোকার একটা রাস্তা আছে, যেটা আমাদের সময় একদম সোজা জহুরুল হক হলে গিয়ে যেতে লাগতো, এখন সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো উনি বললেন যে ব্রিটিশ কাউন্সিলের সামনে এসএম হলের ওই রাস্তার কাছে 60টা লাশ এরকম করে সাজানো আছে, কোনো মানুষজন নাই। লাশগুলো দেখে ওনার মধ্যে এক ধরনের মারাত্মক রকমের তীব্র কষ্ট তৈরি হয়। উনি ওদিক দিয়ে গেলেন এবং শেষ মাথায় গিয়ে দেখলেন আরো 7 জনের লাশ এরকম সাজানো আছে। এই লাশগুলো দেখে উনি বুঝতে পারলেন যে এগুলো সাজিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমাকে উনি বলছেন যে আমি কোন দিক দিয়ে হলে ঢুকেছি আবার কোন দিক দিয়ে বেরিয়েছি
আমার কিচ্ছু মনে নাই, তুমি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবা না। বলে যে আমি একদম বিহ্বল হয়ে, আমি ট্রমাটাইজ হয়ে হেঁটে হলে ঢুকলাম। প্রত্যেকটা রুম ভাঙচুর করা হয়েছে, ফায়ার ক্র্যাকার দিয়ে এক একটা রুমে ফেলা হয়েছে, পুরো রুম জ্বলে গিয়েছে। উনি 25 নম্বর রুমে থাকতেন। 25 নম্বর রুমে ওনার সাথে রুমমেট ছিলেন লতিফ সিদ্দিকী। তিনি পলিটিক্যাল পার্সন ছিলেন, সবসময় হলে আসতেন না, রাতে মাঝে মধ্যে এসে থাকতেন। মূলত উনি একাই ওই রুমটায় থাকতেন। সেই রুমে উনি গিয়ে দেখলেন যে ওনার রুমে, ওই রুমে দুইটা লোক জিনিসপত্র নিয়ে যাচ্ছে। দুইটা লোক নিজেদের মধ্যে কথা বলছে উর্দুতে। আর সারা হলে উপরে দূরে, আপনার যদি কেউ ইসলামে গিয়ে থাকবেন, এটা একটা মোগল স্ট্রাকচারের রাজপ্রাসাদের মতো, অনেক পুরনো, সেই 32 সালে তৈরি হয়েছিল। তো সেখানে উনি যেয়ে দেখলেন দুইটা লোক সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ওদেরকে দেখে উনি আরো ভয় পেয়ে গেলেন যে কি অবস্থা দাঁড়াতে পারে। মুখ দিয়ে কথা শুচ্ছে না, হাত পা চলছে না, কিন্তু একটা ঘোরের মধ্যে আছেন। আমাকে যখন এত বছর পরে জিজ্ঞেস করলেন, বলে কেউ তো আমাকে মনে জিজ্ঞেস করে নাই, তুমি আসছো, তোমাকে বলি। তো ওই দুজন লোক ওনাকে কিছু বলছে না, এবং উনিও তাদেরকে কিছু বলছেন না। ওনাকে দেখেই দুজন লোক চলে গেল, তাদের বোচকা বাচকি করে জিনিসপত্র নিয়ে চলে গেল। উনি দেখলেন ওনার ঘরের মধ্যে এই অবস্থা। তো উনি ওনার বন্ধুর খোঁজে 143 নাম্বার রুমে গেলেন। গিয়ে দেখলেন যে সেখানে রক্তের দাগ পড়ে আছে, রুমটা এলোমেলো তছনছ করা, ফ্লোরের মধ্যে জমাট বাঁধা রাখতো, এবং টেনে নিয়ে গেছে লাশটা, সেই দাগটা আছে, আর ওনার বন্ধুর ভাঙা চশমাটা পড়ে আছে সেখানে। এটা দেখে উনি আর সহ্য করতে পারেননি। তারপর আমাকে বললেন যে আমি কোন দিক দিয়ে বেরিয়ে এসেছি, কিভাবে এসেছি আমি জানি না। 3-4 দিন পরে ওনারা কয়েকজন বন্ধু মিলে পরে ঢাকা থেকে বেরিয়ে যান। তাদের মধ্যে একজন ছিলেন শামসুল হুদা, যিনি 23 নম্বর রুমে থাকতেন, জাস্ট ওনার পাশেরটায়, এবং সম্ভবত উনি বায়োকেমিস্ট্রিতে পড়তেন বা এরকম কোন একটা সাবজেক্টে পড়তেন। শামসুল হুদা সাহেব সহ একসাথে গেছেন, ওনারা পরে মুক্তিযুদ্ধ করেছেন। শামসুল হুদা সাহেব কিছুটা সিরাজ শিকদার পার্টির সাথে যুক্ত ছিলেন, কিন্তু সেদিন যখন ওনারা ঢাকা শহর ছেড়ে যায়, তখন উনি বলছেন, মতিন, আজকে থেকে আমি বঙ্গবন্ধু। উনি মুক্তিযুদ্ধ করেছেন। উনি ওনার বক্তব্য যেটা বলেছেন যে 25শে মার্চ রাতে উনি এসএম হলে ছিলেন, যখন সেনারা আসে, ভাঙচুর চলে, চিৎকার হচ্ছে বিভিন্ন জায়গায়, জগন্নাথ হল থেকে চিৎকার ভেসে আসছে, তখন উনি ওনার টেবিলের নিচে গুটিসুটি হয়ে জড়ো হয়েছিলেন। এবং ওনার ভয়ে, যখন ওনার রুমে ফায়ার ক্র্যাকারটা ছাড়ে, পুরো রুমটা পুড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত ওনার এই অংশটুকুতে আগুন ধরেনি। উনি ওর মধ্যে লুকিয়েছিলেন, এবং উনি বললেন যে আমি নিজেকে আর রক্ষা করতে পারিনি, আমার সমস্ত পায়খানা পেশাব সব ওখানে করে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। এবং 2 দিন বা 3 দিন পর ওনার সেন্স ফিরেছে, এবং তিনি কাঁপতে কাঁপতে বেরিয়ে এসে নিজেকে রক্ষা করেছেন। এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপারেশন সার্চলাইটের ছোট্ট একটা কাহিনী। অপারেশন সার্চলাইটের পরে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং যেটা কেউ একজন বললেন যে কমলালেবু খেতে খেতে সিদ্দিক সালেকরা বলেন, সিদ্দিক সালেক ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলেন সিচুয়েশনটা দেখার জন্য, সেটা ওনার বইয়ে ওই বিবরণ আছে যে কতজন মারা গেছে, কি হয়েছে। কিন্তু তাদের যে বিবরণ আর আমাদের যে বিবরণগুলো মুক্তিযুদ্ধর দলিলপত্রের মধ্যে আছে, যে সমস্ত ডোমরা ডেড বডিগুলো নিয়ে বুড়িগঙ্গায় ফেলেছে, সেই বুড়িগঙ্গা যে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে, সেটা 200-300 মধ্যে সীমাবদ্ধ থাকার কোনো কারণ নাই। অপারেশন সার্চলাইট দিয়ে শুরু হয়েছিল আমাদের দমন করা, 30 লক্ষকে হত্যা করে সবাইকে টেইম করে আনা। সাজ্জাদ ভাই যেটা বলেছেন যে 4 বছর ধরে একটা বড় পরিকল্পনা ছিল অপারেশন সার্চলাইটের, তাতে কোনো ভুল নাই। এবং সেটা যে সেদিন বাস্তবায়ন করে ওরা টেস্ট করেছিল, কিন্তু প্রথম প্রহরেই প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু প্রতিরোধ হয়েছে। আমরা কিছু কিছু ছাত্রনেতাদের বিবরণে পেয়েছি যে যারা জহুরুল্লাহ কলেজে ছিলেন, তারাও তাদের কাছে যা কিছু ছিল তা দিয়ে চেষ্টা করেছে। রাজারবাগে পুলিশরা চেষ্টা করেছে বড় রকমের প্রতিরোধ করার জন্য, বিভিন্ন জায়গায়, ঢাকা শহরেই প্রতিরোধ হয়েছে সেদিন, সেই রাতে। সুতরাং অত সহজ হয় নাই 4 বছর ধরে জেনোসাইডটাকে চালিয়ে গিয়ে এবং বাঙালিকে আবার টেইম করে নতুন করে আবার নিজেদের শাসন কায়েম করা, সেটা খুব সহজ হয়নি। আমরা এই জিনিসগুলোকে
25 মার্চ রাতে শুধু ঢাকা শহর না, অন্যান্য যে সমস্ত সারা দেশে যে অপারেশন সার্চলাইটের ফলে যে সমস্ত আক্রমণ এবং প্রতি আক্রমণগুলো হয়েছিল সেগুলোর কোনো বিবরণ তৈরি করিনি। তো আমি খুব সহজে সংক্ষেপে শেষ করতে চাই এই জন্যে যে এই গবেষণাটা আমাদের করা প্রয়োজন আছে। আমি ডিরেক্টর প্রফেসর কার্জনকে বলবো, অনুরোধ করব যে এই ব্যাপারে আমরা কাজ করি। অপারেশন সার্চলাইট থেকে আমাদের জেনোসাইড শুরু হয়েছে এবং সেটার বিস্তৃতি হয়েছে সেটা দিয়েই। সুতরাং অপারেশন সার্চলাইট আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে, আমাদের জেনোসাইডের শুরুর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এটার ডকুমেন্টেশনটা পাকিস্তানি জেনারেলদের, আমি যেটা বললাম, তাদের ডকুমেন্ট থেকেও অনেকখানি সমর্থিত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। আবার এট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত এখনো যারা বেঁচে আছেন, যারা দেখেছেন, সেটা শিকার হয়েছেন, তাদের বিবরণগুলো, তাদের টেস্টিমনিগুলো আমাদের রেকর্ড করা খুব জরুরি প্রয়োজন।